যে যেখানে স্টপ করি সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন অফ অ্যালকিন, দ্যাট মিন্স অ্যালকিনের ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ওকে, সো ওয়ান্স अगेन যদি দেখো যে ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের অ্যাডিশন রিঅ্যাকশন, তাহলে কি হবে? ইথাইল ব্রোমাইড হবে। ইথিন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে কি প্রডিউস হলো? ইথাইল ব্রোমাইড। তো এটা হতেই পারে ইথিন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড প্রোডাক্ট ইজ ইথাইল ব্রোমাইড, এন্ড ইথাইল ব্রোমাইড হ্যাজ নো আইসোমার। ইথাইল ব্রোমাইড হ্যাজ নো আইসোমার, অর্থাৎ ইথাইল ব্রোমাইড একটাই, এর কোনো আইসোমার হয় না। And if you try this reaction with propene it has one isomer, আর তা হচ্ছে propene 1। তাহলে ইথিন দেন হচ্ছে propene 1 এর সাথে দিস টাইম হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন। তাহলে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন হলে কি হবে? প্রোপাইল ব্রোমাইড। তাহলে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশনে প্রোপাইল ব্রোমাইড হবে। তো এখন এই প্রোপাইল ব্রোমাইডটা তোমরা মেবি কিছুটা জেনে গেছো যে প্রোপাইল ব্রোমাইডটা তোমার প্রাইমারি ফর্মেও থাকতে পারে এন্ড সেকেন্ডারি ফর্মেও থাকতে পারে। প্রোপাইল ব্রোমাইড প্রাইমারি ফর্মে এন্ড সেকেন্ডারি ফর্মে। প্রোপাইল ব্রোমাইড হ্যাজ টু আইসোমার, ইট হ্যাজ টু আইসোমার, একটা প্রাইমারি ফর্মে একটা হচ্ছে সেকেন্ডারি ফর্মে, একটা 1 ব্রোমো একটা 2 ব্রোমো। তাহলে প্রোপিন 1 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশনে এই দুইটাই পসিবল, 1 ব্রোমো প্রোপেনও পসিবল, 2 ব্রোমো প্রোপেন অলসো পসিবল। প্রোপিন 1 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের অ্যাডিশনে দিস টু আর পসিবল, দুইটাই পসিবল। প্রোপিন 1 হওয়া পসিবল প্রাইমারি, প্রোপিন 2 ব্রোমো হওয়া পসিবল, তাও হচ্ছে গিয়া সেকেন্ডারি। তাই এরকম কিছু কিছু রিঅ্যাকশন এরকম পসিবিলিটি দেখা দিবে। তো এই যেসব রিঅ্যাকশন এরকম পসিবিলিটি থাকবে তখন বোথ অফ দেম উইল বি নট দ্য মেইন প্রোডাক্ট, অথবা বোথ প্রোডাক্ট উইল বি নট দ্য মেইন প্রোডাক্ট। এখানে যে কোনো একটা থাকবে হচ্ছে মেইন প্রোডাক্ট, অর্থাৎ কোনো একটা প্রডিউস হবে, কোনো একটা মেজর প্রোডাক্ট বা কোনো একটা হবে মেইন প্রোডাক্ট। তো এখানে কোনটা মেইন প্রোডাক্ট এটা আমাদেরকে ডিসিশনে আসতে হবে। তো এই ডিসিশন নিতে একটা ল আমাদেরকে হেল্প করবে, একটা রুল আমাদেরকে হেল্প করবে। তো আমরা সেই রুলটাতে যাব এখন আসলে, ঠিক না? আমরা আগে ফিল করলাম যে একটা রুল আসলেই দরকার, জাস্ট উই আন্ডারস্টুড যে একটা রুল এখানে কি নিড টু অ্যাপ্লাই, আদারওয়াইজ হাউ ক্যান আই ডিসাইড যে হুইচ ওয়ান উইল বি দ্য মেইন প্রোডাক্ট। তাহলে বুঝতে পারছো আমরা এখন যে রুলটা শেয়ার করতে যাচ্ছি সেই রুলটা শেয়ার করার কারণটা হচ্ছে যে কেন শেয়ার করতেছো, বিকজ তোমার এই সলিউশনটা চাই যে কোনটা মেইন প্রোডাক্ট এটা জানতে চাচ্ছ, তুমি কোনটা মেইন প্রোডাক্ট সেটা তুমি জানতে চাচ্ছ। তো এটা জানার জন্যই তোমাকে সেই রুলের হেল্প নিতে হইতেছে। এন্ড বাই দিস টাইম তোমরা এই রুলটার নাম জেনে গেছো, মার্কোনিকভ রুল। আর তা হচ্ছে মার্কোনিকভ রুল। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রুল। আর তা হচ্ছে মার্কোনিকভ রুল। ওয়ান্স अगेन দিস রিঅ্যাকশন, ওয়ান্স अगेन ওকে, এটা হচ্ছে প্রোপিন 1 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন। আর তাতে করে পসিবিলিটি হচ্ছে this time I want to mention 2 bromo at first and 1 bromo হচ্ছে next এ। এখানে আমরা 2 ব্রোমোটা ফার্স্টে মেনশন করলাম and 1 ব্রোমোটা সেকেন্ডলি মেনশন করলাম। এই মেনশনিংটা কি আমি একটু তোমাদেরকে বলি। মেনশনিংটা হচ্ছে কি একটা কিছু কিছু জিনিস না তোমার হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় যে তোমার একটা ইয়ে হয়ে যায়, পপুলারিটি ট্রেন্ড হয়ে যায়, পপুলারিটি হয়ে যায় বা এটা একটা ট্রেন্ড হয়ে যায়, বা এটা হয়েছে কি এটা সবার একটা কনসেন্টে চলে আসে এই ব্যাপারটা। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল, আচ্ছা পরে সেই এক্সাম্পলটাতে যাই, এই রিঅ্যাকশন যেহেতু দেখাইনি তাহলে এক্সাম্পলটাতে যেতে পারতেছি না। আদারওয়াইজ একটা জিনিস আছে বুঝছো, তুমি একটা জিনিসের মানে রেগুলারিটি আছে, একটা জিনিসের একটা রেগুলারিটি আছে, অর্থাৎ কিভাবে সবাই দেখায়। যেমন আমি অন্য একটা এক্সাম্পল বলি, যেমন কালকে কোনো একটা ক্লাসে আমি পড়ালাম পজিটিভ ক্যাটালিস্ট কোনটা, নেগেটিভ ক্যাটালিস্ট কোনটা, অটো ক্যাটালিস্ট কোনটা, এরকম পড়াচ্ছিলাম। তো স্টুডেন্টরা নর্মালি জিজ্ঞাসা করছে যে স্যার আমি যখন বললাম যে হুইচ অফ দ্য ফলোইং ইজ পজিটিভ ক্যাটালিস্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নেগেটিভ ক্যাটালিস্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অটো ক্যাটালিস্ট, এরকম। তো স্টুডেন্টরা নর্মালি কোশ্চেন করছে স্যার এটা কেমন কথা, আমি ক্যাটালিস্ট দেখে কেমনে বুঝবো যে এটা পজিটিভ ক্যাটালিস্ট নাকি নেগেটিভ ক্যাটালিস্ট। তো তখন আমার উত্তরটা ছিল এরকম, দেখো এই যে আমি
কোনটাকে পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে দেখাইছি, মনে করবা যে 8-10টা টিচাররা এটাকেই পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে দেখাবে, আমি কোনটাকে নেগেটিভ ক্যাটালিস্টে দেখালাম, মনে করবা বাকি টিচাররা সবাই নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে এটাকে দেখাবে। তো যেটা সবাই মিলে দেখাবে তখন মনে করবা যে ওইটা তোমার জন্য নলেজ, ওইটা তোমার জন্য মেমোরি। অর্থাৎ তখন ওই মেমোরির কারণে মেমোরি বেসড কোশ্চেন হিসেবে ওটাকে দেওয়া হয় তখন। তো আমি এটা দিছি মানে আরেকজন অন্যটা দিবে এমন না, সবাই আমরা একটা কনসেন্টে চলে আসি যে এইটা আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিব। ঠিক তাই প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিয়াকশনে পসিবিলিটির জায়গায় এটা আগে লেখো ওটা পরে লিখো, এটাতে আমার কিছুই কিন্তু যায় আসে না। তারপরেও সব অল টাইমই দেখবা যে এইটাই ফার্স্টে লিখছে পরেরটাই পরে লিখছে, অর্থাৎ যেটা 90% ওটা ফার্স্টে লিখতেছে, যেটা 10% সেটা সেকেন্ড লিখতেছে। অর্থাৎ এ আইসোমার আর বি আইসোমার যদি হয়, মনে করো এ আইসোমার এন্ড বি আইসোমার হয়, আমার কোনো ম্যান্ডেটরি আছে যে আমি এ 90% দিব আর বি 10% দিব, অথবা এ 10% দিব বি 90% দিব, এটা কোনো আমার হাতে অপশন থাকে। তো দেখ এইখানে কথা হচ্ছে যে একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা 90% এ আইসোমার ধরি আর 10% বি আইসোমারকে রাখতেছি। প্রোপিন ওয়ানের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিয়াকশনে 2 ব্রোমো প্রোপেন প্রডিউস হয়, 1 ব্রোমো প্রোপেন প্রডিউস হয়, যার 2 ব্রোমো প্রোপেন হলো 90% আর 1 ব্রোমো প্রোপেন হচ্ছে গিয়ে 10%। তাহলে কোনটা আমার মেইন প্রোডাক্ট? মেইন প্রোডাক্ট হচ্ছে 2 ব্রোমো প্রোপেন। মেইন প্রোডাক্টটা হচ্ছে 2 ব্রোমো প্রোপেন, এটা এক্সপেরিমেন্টালি এটা প্রুভেন যে এটাই মেইন প্রোডাক্ট। কিন্তু এটা মেইন প্রোডাক্ট, এটা এক্সপেরিমেন্টালি প্রুভেন অলসো, কিন্তু এটা একটা রুল ফলো করছে, অর্থাৎ এখানে একটা রুল, এখানে যে রুলটা যেটা মনে বলা হচ্ছে যে মার্কোনিকভ রুল, এই রুলটা মেনেই ওইটা মেইন প্রোডাক্ট হয়েছে। এইটা মেনে, অর্থাৎ এমন ভাবা যাবে না যে রুল মেনে সেও হইছে, সে হইছে কিন্তু তার হওয়ার পেছনে একটা রুল কাজ করছে। অর্থাৎ এর মতো আরো যত আছে সবকিছু খেয়াল নোটিস করে দেখা গেছে যে একটা রুল ফলো করে, আর সেটা হচ্ছে মার্কোনিকভ রুল। তো মার্কোনিকভ রুল কি বলছে যে দিস টাইপ অ্যালকিন হচ্ছে এসিমেট্রিক অ্যালকিন, দিস টাইপ অ্যালকিন এসিমেট্রিক অ্যালকিন, এটা হচ্ছে এসিমেট্রিক অ্যালকিন। ইথিন একটা অ্যালকিন, প্রোপিন একটা অ্যালকিন, বিউটিনের দুইটা আইসোমার হতে পারে, বিউটিন 1 আর বিউটিন 2। বিউটিন 1 বিউটিন 2, বিউটিন 1 বিউটিন 2। পেন্টিনের আইসোমার হতে পারে পেন্টিন 2, পেন্টিন 1। আচ্ছা, ইথিন একটাই আইসোমার ইথিন, প্রোপিন একটাই আইসোমার প্রোপিন, বিউটিন 2 বিউটিন 1, পেন্টিন 2 পেন্টিন 1। এখানে যে কটা আছে, কয়টা 1 2 3 4 5 6, 6টা আছে। তো আমাকে বলো যে এর মধ্যে কয়টা আছে হচ্ছে সিমেট্রিক আর কয়টা আছে এসিমেট্রিক। বলো এখানে কয়টা সিমেট্রিক আছে, কয়টা এসিমেট্রিক আছে, বা কয়টা এসিমেট্রিক আছে এটাই বলো শুধু। এখানে হাউ মেনি এসিমেট্রিক, আর কোনটা কোনটা এসিমেট্রিক? স্যার অ্যাসিমেট্রিক বোঝাতে স্যার অ্যাকচুয়ালি মানে কি বোঝাচ্ছে স্যার, এটা জিনিসটা একটু কনফিউজিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শেয়ার স্টাডিং না, আমি ভাবছি ওইটুকু আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি শেয়ার করে ফেলি। অ্যাসিমেট্রিক হলো গিয়া প্রথমত, ফার্স্ট অফ অল যেটা দেখা হয় যে এই দুইটা কার্বনের কাছে যদি আনইকুয়াল হাইড্রোজেন থাকে তাহলে সেটা অ্যাসিমেট্রিক। ডাবল বন্ডের কার্বনে যদি হাইড্রোজেন নাম্বার আনইকুয়াল থাকে তাহলে অ্যাসিমেট্রিক। ডাবল বন্ডের কার্বনে হাইড্রোজেন আনইকুয়াল তাহলে কি হবে? অ্যাসিমেট্রিক। তার মানে এই না যে হাইড্রোজেন ইকুয়াল হইলে অ্যাসিমেট্রিক হইতে পারবে না, তা আবার না। হাইড্রোজেন আনইকুয়াল হইলে অ্যাসিমেট্রিক, এটা নিয়ে কোনো ডাউট নাই। ডাবল বন্ডের কার্বনে হাইড্রোজেন আনইকুয়াল, তো এটা বোঝা যাচ্ছে যে এটা অ্যাসিমেট্রিক। এই হিসেবে এটা আমাদের কোনো ডাউট নাই যে এটা অ্যাসিমেট্রিক, এইটা নিয়ে ডাউট নাই যে এটা অ্যাসিমেট্রিক, এইটা নিয়ে ডাউট নাই যে এটা অ্যাসিমেট্রিক। এই তিনটা ডিসিশন হয়ে গেছে। ডাবল বন্ডের কার্বন দুইটাতে হাইড্রোজেন ইকুয়াল না, তাহলে আর কোনো অন্যদিকে তাকানোর কোনো দরকার নাই, অ্যাসিমেট্রিক। তো এইটা অ্যাসিমেট্রিক, এটা অ্যাসিমেট্রিক, এটা অ্যাসিমেট্রিক, এই ডিসিশন নেওয়া গেছে। কিন্তু হাইড্রোজেন ইকুয়াল হইলে যে আবার অ্যাসিমেট্রিক হইতে পারবে না সেটা আবার না। হাইড্রোজেন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আবার দেখবা যে টোটাল রাইটে এন্ড টোটাল লেফটের হাইড্রোজেন কয়টা করে আছে।
টোটাল রাইটে এন্ড টোটাল লেফটে কয়টা আছে। যেমন এখন এইখানে এইটা 2 কার্বনে হাইড্রোজেন ইকুয়াল, তাহলে এটার এসিমেট্রিক হওয়ার চান্স কম। আবার এর আর কোনো হাইড্রোজেন নাই, লেফটে এর 2টা হাইড্রোজেন, রাইটেও এর 2টা হাইড্রোজেন, তো এইটা সিমেট্রিক। এইটার এই 2 কার্বনে হাইড্রোজেন সমান, দেখে এটা দেখেই থেমে যাওয়া যাবে না। এই 2 কার্বনে হাইড্রোজেন সমান হলে আবার রাইটে দেখবা আর লেফটেও দেখবা। এবার এটা রাইটে হচ্ছে গিয়ে তোমার 3টা হাইড্রোজেন, এই কার্বনের পাশের কার্বনে 3টা হাইড্রোজেন, বা টোটাল রাইটে 4টা হাইড্রোজেন, এর টোটাল লেফটে 4টা হাইড্রোজেন, তো এটা সিমেট্রিক। কিন্তু এটা নিয়েই মজাটা, এই যে এটা হাইড্রোজেন 2টা ইকুয়াল আছে, দেখছো এই 2 কার্বনে হাইড্রোজেন ইকুয়াল, কিন্তু তারপরেও এটা অ্যাসিমেট্রিক, সেক্ষেত্রে কনসেপ্টটা কি, যে যখন এই 2টাতে হাইড্রোজেন ইকুয়াল তখন আমরা একটু সাইডে দেখব, এই 2টাতে ঠিক আছে ইকুয়াল, কিন্তু এই 2টা এইবার আমরা দেখবো যে ডাবল বন্ডের রাইটে কয়টা, ডাবল বন্ডের লেফটে কয়টা। এই 2টাতে ইকুয়াল ঠিক আছে, কিন্তু ডাবল বন্ডের রাইটে 4টা, লেফটে দেখো 6টা, তো ইকুয়াল না, তাহলে এসিমেট্রিক। তাহলে তোমার হচ্ছে সিমেট্রিক মানে কি, ডাবল বন্ডেও ইকুয়াল, 2 সাইডে ইকুয়াল। সিমেট্রিক মানে কি, ডাবল বন্ডে ইকুয়াল শুধু না, ডাবল বন্ডেও ইকুয়াল হইতে হবে, বা ইকুয়াল হবে, আবার টোটাল রাইটে এন্ড লেফটেও ইকুয়াল হইতে হবে। সব ওই পুরাপুরি যখন ইকুয়াল হবে তখন সিমেট্রিক। আর যদি ডাবল বন্ডে ইকুয়াল থাকে, আনইকুয়াল থাকে, তাইলেই সেখানে 2 পাশে যদি আনইকুয়াল হাইড্রোজেন থাকে, টোটালি আনইকুয়াল থাকে, তাহলে সেটা অ্যাসিমেট্রিক। তাহলে এইটা নিয়ে আমি চিন্তা করার দরকার পড়ে নাই, যেহেতু ডাবল বন্ডে আনইকুয়াল হাইড্রোজেন, হলে এই ডিসিশনটা সহজে নেওয়া যায়। কিন্তু ডাবল বন্ডে ইকুয়াল হাইড্রোজেন থাকলে পরে যে তুমি একদম সিমেট্রিক বানিয়ে ফেলবা তা কিন্তু না। তখন দেখবা যে রাইটে টোটাল রাইটে আর টোটাল লেফট সমান আছে কিনা, টোটাল রাইট টোটাল লেফট সমান হইলে সিমেট্রিক, আর না হইলে অ্যাসিমেট্রিক। এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, তাহলে এখানে টোটালের মধ্যে ছিল মাত্র 2টা সিমেট্রিক, বাকি সব অ্যাসিমেট্রিক। এন্ড মার্কোনিকভ রুল মানবে হচ্ছে যারা কিনা এসিমেট্রিক, মার্কোনিকভ রুল ফলো করবে যারা কিনা এসিমেট্রিক। কারণ যারা সিমেট্রিক তাদের জন্য এই রুল দরকার নাই, কারণ যারা সিমেট্রিক তাদের সিমেট্রিক হইলে, মনে করো ইথিনের সময়, ইথিনের টাইমে হাইড্রোজেন ব্রোমাইড আসবে, তো ব্রোমিন এখানে হাইড্রোজেন এখানে, যা হবে হাইড্রোজেন এখানে ব্রোমিন এখানে, তাই হবে। তো সিমেট্রিক হইলে একই রকম প্রোডাক্ট হয়, এই কারণে সিমেট্রিকে এই রুল দরকার নাই। এটা হচ্ছে এসিমেট্রিক অ্যালকিন। তার মানে রিঅ্যাকশন বিটুইন এসিমেট্রিক অ্যালকিন, তার মানে এক পার্টে কি থাকবে, এসিমেট্রিক অ্যালকিন। রিঅ্যাকশন বিটুইন এসিমেট্রিক অ্যালকিন এন্ড এসিমেট্রিক রিয়েজেন্ট, এই রিয়েজেন্টটাও কি হওয়া লাগবে, এসিমেট্রিক হওয়া লাগবে। রিয়েজেন্ট এসিমেট্রিক এর মানে আবার কি, রিয়েজেন্ট এসিমেট্রিক এর মানে কি? আচ্ছা, এবার তোমাদেরকেই বলি, ধরো এটা এসিমেট্রিকই, কিন্তু রিঅ্যাকশন করতেছে Br2 ব্রোমিনের সাথে, আমি মার্কোনিকভ রুল দিয়ে কি করবো, রিঅ্যাকশন করতেছে Br2 ব্রোমিনের সাথে, তো ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করলে তো 2টা ব্রোমিন, যার একটা এক কার্বনে আরেকটা এই কার্বনে আসবে, তো সেখানে আবার মার্কোনিকভ রুলের কথা আসবে কেন? তার মানে কি, রিয়েজেন্টও হইতে হবে এসিমেট্রিক, অর্থাৎ রিয়েজেন্টের ক্যাটায়ন অ্যানায়ন হইতে হবে ডিফার, রিয়েজেন্টের ক্যাটায়ন অ্যানায়ন ডিফার যেগুলো, সেগুলো হচ্ছে এসিমেট্রিক। তাহলে কতগুলো ব্যাপার, ঠিক না? এটা হলো যে অ্যালকিনের সাথে অ্যালকিন ভার্সাস এসিমেট্রিক অ্যালকিন, সরি এসিমেট্রিক অ্যালকিন ভার্সাস এসিমেট্রিক রিয়েজেন্ট, এসিমেট্রিক অ্যালকিন ভার্সাস এসিমেট্রিক রিয়েজেন্ট, রিঅ্যাকশন বিটুইন, so reaction between asymmetric alkene and asymmetric reagent, ঠিক আছে, that product will be the main product, where negative part of the reagent will be added in the carbon where hydrogen is less, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে নেগেটিভটা আসবে। এই 2টা কার্বনের মধ্যে ডিসিশন নিব যে ব্রোমিন কোথায় আসবে, হাইড্রোজেন কোথায় আসবে। এই ডিসিশন নেওয়ার জন্য মার্কোনিকভ বলে দিছে
যে নেগেটিভটা আসবে যেখানে লেস হাইড্রোজেন, যে কার্বনে লেস হাইড্রোজেন সেটাতে আসবে। তো লেস হাইড্রোজেন যেটা সেটাতে যদি আসে তাহলে তো এটা মেইন প্রোডাক্ট, তাহলে হচ্ছে 2-bromopropane উইল বি দা মেইন প্রোডাক্ট। 2-bromopropane হচ্ছে মেইন প্রোডাক্ট। আচ্ছা স্যার, এই দুইটা মানে আইসোমার মাঝখানে মানে ওইটা কেন নেগেটিভ, যে মানে যে লেস কার্বন চেনে যায়? হ্যাঁ, সেই যাওয়ার কারণটা ব্যাখ্যা দিব পরে, আপাতত এইটুক বুঝো। তাহলে মার্কোনিকভ রুল কি বলতেছে এবং কখন অ্যাপ্লিকেবল? যখন রিঅ্যাকশন বিটুইন asymmetric alkene and asymmetric reagent. When reaction between asymmetric alkene and asymmetric reagent, then the product, then one more product can be produced. Then one more product can be produced, and the main product will be that product. The main product will be that product where the negative part of the reagent will be added in that carbon of which hydrogen number is less. যে কার্বনে হাইড্রোজেন নাম্বার লেস সেটাতে এসে কে অ্যাড হবে? নেগেটিভটা অ্যাড হবে। দ্যাট মিন্স কে অ্যাড হবে? ব্রোমিন অ্যাড হবে। তাহলে নেগেটিভটা যদি লেস নাম্বার হাইড্রোজেনের সাথে অ্যাড হয়, লেস নাম্বার হাইড্রোজেন কন্টেইন কার্বনে অ্যাড হয়, লেস নাম্বার হাইড্রোজেন কন্টেইন কার্বনে যদি ব্রোমিন অ্যাড হয়, তাহলে হাইড্রোজেন কোথায় অ্যাড হবে? যেটাতে মোর নাম্বার হাইড্রোজেন কন্টেইন। যে কার্বনে মোর নাম্বার হাইড্রোজেন কন্টেইন করে সেই কার্বনে এসে কে অ্যাড হবে? হাইড্রোজেন অ্যাড হবে। তার মানে স্টুডেন্টরা মনে রাখবে কিভাবে? স্টুডেন্টরা মনে রাখে হাইড্রোজেন কোথায় যাবে? যেখানে মোর হাইড্রোজেন। হাইড্রোজেন কোথায় যাবে? যেখানে মোর হাইড্রোজেন। আর যার কারণে এটাকে বলা হয় তেলা মাথায় তেল দেওয়া। যার কারণে এটাকে কি বলে? তেলা মাথায় তেল দেওয়া। অর্থাৎ হাইড্রোজেন কোথায় যাচ্ছে? যেখানে বেশি হাইড্রোজেন, মানে যার হাইড্রোজেন আসছে তার কাছে আরো হাইড্রোজেন যাচ্ছে, তেলা মাথায় তেল দেওয়া, এরকমটা। তাহলে মার্কোনিকভ রুল হলো এসিমেট্রিক অ্যালকিনের সাথে কোনো এসিমেট্রিক রিয়েজেন্ট রিঅ্যাক্ট করলে যেহেতু ওয়ান মোর প্রোডাক্ট হয়, তাহলে যেটা মেইন প্রোডাক্ট সেটা কোনটা মেইন প্রোডাক্ট? যেটার মধ্যে নেগেটিভটা অ্যাড হইছে, যেখানে লেস নাম্বার হাইড্রোজেন কন্টেইন কার্বন, লেস নাম্বার হাইড্রোজেন কন্টেইন কার্বনে নেগেটিভটা অ্যাড হবে, এটা হচ্ছে দ্য মেইন প্রোডাক্ট। তো দিস ইজ দ্য মেইন প্রোডাক্ট, দিস আইসোমার ইজ দ্য মেইন প্রোডাক্ট। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে কেন ব্রোমিনটা লেস নাম্বার হাইড্রোজেনে আসবে আর হাইড্রোজেনটা কেন মোর নাম্বার হাইড্রোজেনের কাছে আসবে, ঠিক না? আচ্ছা, তো আমরা তো জেনেছি যে এই রিঅ্যাকশনটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। So from previous class we came to know that this reaction is electrophilic addition reaction. That means attack টা কে করে? হাইড্রোজেন। অ্যাটাক কে করে? হাইড্রোজেন করে। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার প্রোপিন, এটা হলো প্রোপিন, এটা হচ্ছে প্রোপিন। এই প্রোপিন কে অ্যাটাক করবে? হাইড্রোজেন। তার মানে প্রোপিনের সাথে আগে কে আসবে? প্রোপিনের সাথে আগে কোনটা অ্যাড হবে? হাইড্রোজেন অ্যাড হবে, কারণ এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন, বিকজ এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তো এটা তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন, তাহলে প্রোপিনের সাথে এখানে প্রথমে ইলেকট্রোফাইল জেনারেট হবে, তারপর প্রোপিনের সাথে কোনটা আগে অ্যাড হবে? ইলেকট্রোফাইল অ্যাড হবে, এখন হাইড্রোজেন অ্যাড হবে, এই তো কথাটা। তো আমরা প্রিভিয়াস যেটা দেখেছি হাইড্রোজেন যে কার্বনে অ্যাড হবে, মনে করো হাইড্রোজেন 1 নম্বরে অ্যাড হবে, ধরো হাইড্রোজেন যদি 1 নম্বরে অ্যাড হয় তাহলে এইটা হয়ে যাবে CH3 CH সিঙ্গেল বন্ড CH3। তার মানে হাইড্রোজেন কত নম্বরে অ্যাড হয়েছে? 1 নম্বরে। তা হাইড্রোজেন CH2 এর সাথে অ্যাড হয়ে CH3 হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন তোমরা দেখেছো যে হাইড্রোজেন যে কার্বনে অ্যাড হয় তার পাশের কার্বনটা হয়ে যায় পজিটিভ তখন। কেন? এই যে ডাবল বন্ড ব্রেক করছে, যে ডাবল বন্ড ব্রেক করার পরে, ডাবল বন্ড যখন ব্রেক করছে তোমরা দেখেছিলা যে ডাবল বন্ড ব্রেক হইলে, ব্রেক করলে এই কার্বন নেগেটিভ হয়, এই কার্বন পজিটিভ হয়, নেগেটিভ কার্বনের সাথে হাইড্রোজেন এসে অ্যাড হয়, যার কারণে পজিটিভ কার্বন হিসেবে থেকে যায়। আর যদি এমন হইতো যে হাইড্রোজেন এসে অ্যাড হইছে 2 নম্বরে, যদি এমন হইতো যে হাইড্রোজেন এসে অ্যাড হইছে 2 নম্বরে, তাহলে হাইড্রোজেন যদি 2 নম্বরে অ্যাড হয় তাহলে 2 নম্বর কার্বন কি হয়ে যাইতো? CH2। স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এইবার কোন কার্বন পজিটিভ হবে? 1 নাম্বার। কোনটা পজিটিভ হবে? তাহলে 1 নাম্বার। তাহলে পজিটিভ হবে হচ্ছে 1 নাম্বার। তাহলে ফলো করো, প্রোপিনের সাথে ফলো করো, প্রোপিনের সাথে H+ আইসেই তো তোমার, মানে যেমন প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যখন অ্যাড হয় তখন 2 মোর প্রোডাক্ট কেন হয়, মানে 1 মোর প্রোডাক্ট কেন হয়?
ডিফারেন্ট প্রোডাক্ট কেন হয়, ডিফারেন্ট আইসোমার কেন হয়? কারণ ইলেকট্রোফাইলই তো দুইটা অপশন ক্রিয়েট করে দিছে। ইলেকট্রোফাইলই তো যদি 1 নম্বরে আসে তাহলে একরকম অপশন, আর ইলেকট্রোফাইল 2 নম্বরে আসলে আরেকটা অপশন ক্রিয়েট হয়ে যায়। তাহলে ইলেকট্রোফাইল যদি 1 নম্বরে আসে তাহলে 2 নম্বরে প্লাস, পরবর্তীতে ব্রোমিন কোথায় আসবে? ব্রোমাইডটা এখানে আসবে। আর ইলেকট্রোফাইল যদি 2 নম্বরে আসে, পরবর্তীতে ব্রোমিন কত নম্বরে আসবে? অর্থাৎ মার্কোনিকভে বলার সময় ব্রোমিনের কথা আগে আসছে, বা বলার সময় ব্রোমিনের কথা বলছে, কিন্তু ভাইব না যে মেকানিজম সময় এটা হয়। মেকানিজমের সময় প্রথমে আসে কে? ইলেকট্রোফাইল। এইচ প্লাস এসে তার এইচ প্লাস 1 নাম্বার আসে 2 নম্বর পজিটিভ হয়ে যায়, আর সে 2 নম্বরে আসে 1 নাম্বার পজিটিভ হয়ে যায়। 1 নাম্বার পজিটিভ হলে এটা হয়, 2 নম্বর পজিটিভ হলে এটা হয়। তার মানে প্রোপিনের সাথে যখন ইলেকট্রোফাইল অ্যাড হয় তখন 2 টাইপের কার্বোক্যাটায়ন প্রডিউস হয়। তোমরা জানো যে পজিটিভ কার্বনকে আমরা বলে আসছি কার্বোক্যাটায়ন, পজিটিভ কার্বন দিকে বলে আসছি কার্বোক্যাটায়ন। মনে করে দেখো যে ক্লাস থেকে আমি বলেছিলাম যে এটা হচ্ছে অর্গানিকের ভোকাবুলারি ক্লাস। এই কার্বন পজিটিভ কার্বোক্যাটায়ন, এই কার্বন পজিটিভ কার্বোক্যাটায়ন, এন্ড কার্বোক্যাটায়নের মধ্যে এটা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, আর এটা হলো গিয়া প্রাইমারি কার্বোক্যাটায়ন। তাহলে একটা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন। এবার তোমরা একটু মনে করে দেখো যে আমরা বলেছিলাম টারশিয়ারি কার্বোক্যাটায়ন সবচেয়ে স্টেবল, তারপরে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এবং পরে প্রাইমারি কার্বোক্যাটায়ন। এখন যেহেতু টারশিয়ারি নাই, তাহলে কি বলা যায় না যে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন প্রাইমারি কার্বোক্যাটায়নের চাইতে মোর স্টেবল? সেকেন্ডারি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল দেন প্রাইমারি, অর্থাৎ সেকেন্ডারিটা প্রাইমারির চাইতে স্টেবল। কোন কার্বোক্যাটায়ন স্টেবল, প্রাইমারি না সেকেন্ডারি? তোমার অ্যান্সার সেকেন্ডারি। কোন কার্বোক্যাটায়ন স্টেবল, প্রাইমারি না সেকেন্ডারি? তোমার অ্যান্সার সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন যদি স্টেবল হয় তাহলে ইলেকট্রোফাইল কোনটা বানাবে, সেকেন্ডারি বানাবে না প্রাইমারি বানাবে? তার চয়েস কোনটা থাকবে? সেকেন্ডারি বানানো। সেকেন্ড। তাহলে সেকেন্ডারি যদি বানায় তাহলে কোনটা হবে প্রোডাক্ট? 90% এটা। সো কোয়াইট লজিক্যাল। তাহলে দিস টাইপ রিঅ্যাকশন হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কার্বোক্যাটায়ন প্রডিউস হয়। এখন অ্যাসিমেট্রিক অ্যালকিন যখন ইলেকট্রোফাইল আর অ্যাসিমেট্রিক অ্যালকিন মিলে যেহেতু দুই রকম কার্বোক্যাটায়ন তৈরি করে বা দুই রকম কার্বোক্যাটায়ন হতে পারে, এ কারণে প্রোডাক্টও দুই রকম হতে পারে। কিন্তু এর মধ্যে যে কার্বোক্যাটায়নটা স্টেবল সেই কার্বোক্যাটায়নটাই কি হবে, বেশি প্রডিউস হবে। তাহলে যে কার্বোক্যাটায়ন স্টেবল সেটাই যদি বেশি প্রডিউস হয় তাহলে তার যে প্রোডাক্ট সেটাই তো বেশি হবে। কথা সিম্পল। তাহলে মেইন ব্যাপারটা কি, মানে কারণটা কি? কারণটা হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। কারণটা হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। দুইটা প্রোডাক্ট হইতেই পারে, কিন্তু কোনটা মেইন প্রোডাক্ট? তার বিহাইন্ডের রিজন কি? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। তার বিহাইন্ডের রিজন হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, যে কার্বোক্যাটায়ন স্টেবল এইটা, এই কারণে প্রোডাক্ট এটা, বা প্রেফারেন্স এটা। বাস, ঠিক আছে। তো এই হচ্ছে মার্কোনিক। ফার্স্ট অফ অল মার্কোনিক, অনেক স্টুডেন্টদেরকে এই কোশ্চেন তো অনেক এনাফ টাইম আসছে, এনাফ টাইম এই কোশ্চেনটা দিয়েই বলে যে কোনটা মেইন প্রোডাক্ট, কোনটা মেইন প্রোডাক্ট। তো স্টুডেন্টরা নর্মালি কি করে, এটা কমপ্লিট করে তারপর বলে যে এটা মেইন প্রোডাক্ট। এটা মেইন প্রোডাক্ট বলার পরে মার্কোনিকভ রুল দিয়ে বুঝিয়ে দেয়, অর্থাৎ তারা বুঝিয়ে দেয় যে মার্কোনিকভ রুল বলতে বলে এটা মেইন প্রোডাক্ট। মানে ব্যাপারটা এমন হয়ে যায় না তখন যে মার্কোনিকভ বলে দিচ্ছে বলে ওটা মেইন প্রোডাক্ট। বিষয় কি ওটা না, তো মার্কোনিকভ কি বলে দিচ্ছে যে ওটা মেইন প্রোডাক্ট। ওটা মেইন প্রোডাক্ট কেন, লজিকটা কি, ওটা মেইন প্রোডাক্ট কেন? ওটা মেইন প্রোডাক্ট হইছে মার্কোনিকভ তার মধ্যে একটা রিলেশন খুঁজে পাইছে, কিন্তু ওটা মেইন প্রোডাক্ট হওয়ার কারণটা হচ্ছে কার্বোক্যাটায়ন এর স্টেবিলিটি। তার কারণটা হচ্ছে ইলেকট্রোফাইলিক অ্যাডিশন দিয়ে দেখাইতে হবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন শো করতে হবে, করে এখান থেকে লজিকটা শো করতে হবে যে এখানে এই কারণে ব্যাপারটা হয়েছে, এই কারণে হয়েছে। আমি যথেষ্ট খারাপ দেখছি স্টুডেন্টরা, আমি এটা অনেকের আমি 3-2 দিয়ে দিছি, তাদের খাতায় আমি এই এই অ্যান্সারটা পাইনি, যে কারণটা যে এক্সপ্লেন করতে পারিনি। অর্থাৎ শুধু মার্কোনিকভ রুল বলছে এইটার কারণে ওইটা মেইন প্রোডাক্ট, এরকমটা যারা বলে আসছে তাদেরকে আমি 2 দিছি, কিন্তু বলতে হবে আসল কারণটা কি।
ক্লিয়ার ক্লিয়ার তো না? বুঝছো তো ঘটনাটা কি? জি স্যার। এটাই বিষয়টা, এটাই আর এইটাই হলো গিয়ে অ্যাডভান্সমেন্ট, যেগুলো অনেক আসো যে অ্যান্টি মার্কোনিকভ রুল। নাও দিস টাইম অ্যান্টি মার্কোনিকভ রুল, তাহলে মার্কোনিকভের অপোজিট হবে, এই কারণে এটাকে বলা হবে অ্যান্টি মার্কোনিকভ, মানে মার্কোনিকভের অপোজিট হবে বলে এটাকে বলা হবে অ্যান্টি মার্কোনিকভ রুল। ওকে, তো অ্যান্টি মার্কোনিকভ রুল মানে সেম রিঅ্যাকশন, মানে অ্যাসিমেট্রিক অ্যালকিন এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন, এন্ড তাতে করে দেখা যাবে যে 1 ব্রোমোপ্রোপেন হবে, প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের ডিসটেন্স কি হবে? 1 ব্রোমোপ্রোপেন। দ্যাট মিন্স মার্কোনিকভ রুল ফলো করলে যেটা মেইন প্রোডাক্ট হয় সেটা তো এখানে নাই, যেটা ওখানে মাইনর প্রোডাক্ট ধরা হয়েছে এটাই এখানকার 1 প্রোডাক্ট। এখন এটাই 1 প্রোডাক্ট, ওই সময় মার্কোনিকভে যেটাকে বলা হয়েছে মাইনর প্রোডাক্ট, দিস টাইম এটা তো মেজর, শুধু মেজর না, 1 প্রোডাক্ট অনলি। এন্ড এটা হয় হচ্ছে তোমরা জানো যে হাইড্রোজেন পারঅক্সাইডের প্রেজেন্সে হয়, হাইড্রোজেন পারঅক্সাইড। তবে একটু বলে রাখি, এখানে হাইড্রোজেন পারঅক্সাইডই হইতে হবে এমন না, R2O2 ও থাকতে পারে। তোমাদের অভ্যাস হয়ে গেছে H2O2 দেখা, স্টুডেন্টদের একটা প্র্যাকটিস হয়ে গেছে H2O2 দেখা, কিন্তু এটা না, এটা আসলে R2O2, যেটা অর্গানিক পারঅক্সাইড। R2O2 হচ্ছে অর্গানিক পারঅক্সাইড, আর H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েই তোমরা দেখে ইউজ টু আসো, কিন্তু এটা ভুলে যাও না, এখানে আসলে মেইন জায়গায় বলা আছে R2O2 অর্গানিক পারঅক্সাইড, মেইন জায়গায় বলা আছে অর্গানিক পারঅক্সাইড। তো R2O2 হচ্ছে অর্গানিক পারঅক্সাইড, আর এটা হলো H2O2। তাহলে কি মার্কোনিকভের রেজাল্টে রিভার্স রেজাল্ট পেয়ে যাচ্ছ। মার্কোনিকভের রিভার্স রেজাল্ট পাচ্ছ কখন? যদি পারঅক্সাইড প্রেজেন্ট থাকে। যদি পারঅক্সাইড প্রেজেন্ট থাকে তাহলে মার্কোনিকভের অপোজিটটা হয়। তার মানে অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে অ্যাসিমেট্রিক রিঅ্যাজেন্টের রিঅ্যাকশনে যদি কোনো পারঅক্সাইডের প্রেজেন্সে হয়, দ্যাট ইজ হাইড্রোজেন পারঅক্সাইড অথবা অর্গানিক পারঅক্সাইড, তাহলে ব্রোমিন বা নেগেটিভটা এবার কোথায় আসবে? যেটাতে মোর হাইড্রোজেন কন্টেইন কার্বন, মোর হাইড্রোজেন কন্টেইন কার্বন এবার আসবে ব্রোমিন, যেটা অপোজিট অফ মার্কোনিকভ রুল। যেহেতু পারঅক্সাইডের প্রেজেন্সে হইছে, তাই এটাকে বলা হবে পারঅক্সাইড এফেক্ট। তাহলে যেটাই অ্যান্টি মার্কোনিকভ রুল ওটাই হলো পারঅক্সাইড এফেক্ট, যেটা অ্যান্টি মার্কোনিকভ রুল ওইটাই হইতেছে পারঅক্সাইড এফেক্ট, রিমেম্বার। হ্যাঁ, তো যদি বলে এক্সপ্লেইন পারঅক্সাইড এফেক্ট অর হোয়াট ইজ পারঅক্সাইড এফেক্ট, তাহলে বুঝবা যে এটা আসলে অ্যান্টি মার্কোনিকভ রুল কে বুঝিয়েছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এখন আবার এমন কেন, এবার চেঞ্জ হচ্ছে কেন, ঠিক না? তার মানে এবার কেন চেঞ্জ হচ্ছে এটাও মেকানিজম ছাড়া বুঝতে পারবা না, অর্থাৎ মেকানিজম না দেখে বলতেই পারবা না যে এবার কেন চেঞ্জ হলো। এবার রিঅ্যাকশন মেকানিজমে আসো। এবার যেটা হয়, পারঅক্সাইড যেটা আছে, হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে, হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে, তোমাদেরকে একটু বলি যে হাইড্রোজেন পারঅক্সাইডটা মেইনলি OH বন্ড OH, হাইড্রোজেন পারঅক্সাইডটা আসলে হচ্ছে OH বন্ড OH। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে দিস টাইপ, যেখানে OH বন্ড OH, এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। OH বন্ড OH, এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, তো OH বন্ড OH হাইড্রোজেন পারঅক্সাইড হওয়াতে যেটা হয় সেটা হচ্ছে এটার হোমোলাইটিক ফিশন হয়। এটা কি হয়? হোমোলাইটিক ফিশন। এবার মনে করে দেখো, আমি কি বলি নাই হোমোলাইটিক ফিশনের ব্যাপারে? আমি বলি নাই? ওইটা বেসিক ক্লাস। এটা কি হয়? হোমোলাইটিক ফিশন হয়। যেহেতু দুইটাই OH গ্রুপ, সেম গ্রুপ, তাই এই ফিশনটা হবে হোমোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশনের কারণে ফ্রি রেডিকেল প্রডিউস হয়। তার মানে দুইটা OH গ্রুপ প্রডিউস হয় যারা ফ্রি রেডিকেল, তার মানে ফ্রি রেডিকেল তৈরি হয়েছে। এবার ফ্রি রেডিকেল যদি তৈরি হয়, মনে রাখবা, তাহলে রিঅ্যাকশনটা ফ্রি রেডিকেল মেকানিজমের দিকে চলে যায়। এবার কি হবে জানো? এবার কি হবে, এই যে OH যে ফ্রি রেডিকেলটা আছে, এই OH ফ্রি রেডিকেল আর হাইড্রোজেন ব্রোমাইডের অ্যাটাচে যাবে। OH ফ্রি রেডিকেল মানে ওইবার দেখছো হাইড্রোজেন ব্রোমাইড কিন্তু মার্কোনিকভের সময় কি বিহেভ করছে আর এখন কি বিহেভ করতেছে। যখন OH
HBr এর সাথে যায় কি করবে, এর থেকে H নিয়ে H আর OH এ ওয়াটার হয়ে যাবে। এই যে এই ধরা খেয়ে গেছে, এবার H আর OH এ কি হয়ে গেছে, ওয়াটার হয়ে গেছে। আর ব্রোমিন কি হয়ে গেছে, ফ্রি রেডিকেল। ব্রোমিন কি হয়ে গেছে, ফ্রি রেডিকেল, কারণ এখানে হাইড্রোজেন আর ব্রোমিন দুইটা রেডিকেল ছিল, তার হাইড্রোজেন OH এর সাথে জয়েন করছে, ব্রোমিন ফ্রি রেডিকেল। তার মানে মনে রাখবা, ফ্রি রেডিকেল কি করে, আরো ফ্রি রেডিকেল বানাইতে থাকে। তাহলে এখান থেকে প্রথমে OH ফ্রি রেডিকেল হইলো, সেই ফ্রি রেডিকেল যায় H নিয়ে ওয়াটার করছে, করে ব্রোমিনকে ফ্রি রেডিকেল বানাইয়া দিছে। তাহলে এবার এই প্রোপিনের সাথে, এইবার তো প্রোপিনের সাথে কে আসবে, ব্রোমিন ফ্রি রেডিকেল আসবে। এবার কে আসবে, কারণ এখন তো অ্যাটাকিং করার পাওয়ারটা কার হাতে, ব্রোমিনের হাতে। এবার কে আসবে, তার মানে ইলেকট্রোফিলিক অ্যাডিশনে প্রথমে কে আসছে, হাইড্রোজেন। ইলেকট্রোফিলিক অ্যাডিশনের সময় অ্যাটাক করছে হাইড্রোজেন, আর এবার অ্যাটাক করতেছে ব্রোমিন। তাহলে যে অ্যাটাক করবে সে তো তার অ্যাডভান্টেজই নিবে। ওই সময় হাইড্রোজেন অ্যাটাক করছে, হাইড্রোজেন তার অ্যাডভান্টেজ নিছে। এবার ব্রোমিন অ্যাটাক করবে, ব্রোমিন তার অ্যাডভান্টেজ নিবে। এবার ব্রোমিন আসবে 1 নাম্বার কার্বনে, কথা শেষ। এবার ব্রোমিন এসে 1 নাম্বার কার্বনে বসে যাবে, ব্রোমিন এসে 1 নাম্বার কার্বনে বসে যাবে, বসে সেকেন্ড কার্বনটাকে কি বানিয়ে দিবে, ফ্রি রেডিকেল বানিয়ে দিবে। তাহলে তো ব্রোমিনের সুযোগ আসছে, ব্রোমিন 1 নম্বরে বসে গেছে, তখন হাইড্রোজেন 1 নম্বরে বসছে, এখন ব্রোমিন 1 নম্বরে বসে গেছে, বুঝলেন, 2 নম্বর কার্বনকে ফ্রি রেডিকেল বানিয়ে দিচ্ছে। বানানোর পরে এখন এখানে কে আসবে, হাইড্রোজেন আসবে। এ তো ক্যাটালিস্ট, এ কি ক্যাটালিস্ট না, ক্যাটালিস্টের নিয়ম কি, ক্যাটালিস্ট আগের অবস্থায় ফিরে আসবে না, সে তো একটা ওয়েস্ট দিয়ে তার কাজটা শুরু করছে, কিন্তু ওয়েস্ট আবার ফেরত নিবে না, সে ওয়েস্টটা সে আবার ফিরিয়ে নিবে, ওয়েস্টে ফিরিয়ে নিবে। তো ওয়েস্ট যখন সে ওয়েস্ট এই H2O, এই যে ওয়েস্ট ফ্রি রেডিকেল যায় H2O যে যায় আবার বলবে যে আমার ওয়েস্ট ফিরিয়ে দাও ভাই, নিয়ে যাবে, নিয়ে হাইড্রোজেনকে কি করে দিবে, বের করে দিবে। হাইড্রোজেন বের করে দিবে যে আরে আমার সাথে কে ছিল, ব্রোমিন, এখন তো নাই। ওয়েস্টের সাথে তো মনে করো তার একটা ধরো এখানে গন্ডগোল, কিরে ভাই এতক্ষণ আমার সাথে ছিলি, এখন আবার সে আগের জনের কাছে ফিরা তার এখন আবার নিঃস্ব করে দিছে। তো নিঃস্ব করলে কি হয়েছে, এই যে ব্রোমিন বলছে আমি একটা জায়গায় আসছি, তুই তার পাশে এসে বস। তার মানে তখনও হাইড্রোজেন আসছে, ব্রোমিন আসছে, এখনো হাইড্রোজেন আসবে, ব্রোমিন আসবে, শুধু সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। আগে হাইড্রোজেন আগে আসছে, ব্রোমিন পরে আসছে, আর এবার ব্রোমিন আগে আসছে, হাইড্রোজেন পরে আসছে। তো যখন ব্রোমিন আগে আসছে, ব্রোমিন 1 নম্বরে বসছে, ব্রোমিন হাইড্রোজেনকে 2 নম্বরে বসাইছে। আর যখন হাইড্রোজেন আসছে, তখন হাইড্রোজেন 1 নম্বরে বসছে, ব্রোমিনকে 2 নম্বরে পাঠাইছে। তাহলে এটা তো হইতেই পারে, এটা তো আমাদের রিয়েল লাইফের সাথে মিলে গেল ঘটনাটা অনেকটা। তো এই হচ্ছে গিয়ে এই রিঅ্যাকশনের মেকানিজম, যার কারণে এটা মার্কোনিকভ রুল ফলো করে না। পারক্সাইডের প্রেজেন্সে এই কারণেই কি হয় না, যেহেতু মানে পারক্সাইডের থাকার কারণে রিঅ্যাকশন মেকানিজমই তো চেঞ্জ হয়ে গেছে, রিঅ্যাকশন মেকানিজম চেঞ্জ হয়ে গেছে, আর যার কারণে কি হয়েছে, প্রোডাক্ট তো চেঞ্জ হয়ে গেছে। আর এইটা যে হয়েছে, এটার মধ্যে কি কোনো ইলজিক্যাল কিছু ঘটাইছে যে না এরকম কেমনে হয়, এটা জাস্ট গুজা মিল দিচ্ছি তা কি, তা অবশ্যই না, যা হয়েছে সব লজিক্যালি হয়েছে। তাহলে একটা ছিল মার্কোনিকভ রুল, আরেকটা হলো পারক্সাইড এফেক্ট, অ্যান্টি মার্কোনিকভ রুল, এবং সেটা কার কারণে হয়, হাইড্রোজেন পারক্সাইডের কারণে হয়। আর রিমেম্বার, হাইড্রোজেন পারক্সাইড থাকলে কেনই বা এটা চেঞ্জ হয়ে যায়, কারণটা হচ্ছে যে যেহেতু রিঅ্যাকশনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে। বুঝতে পেরেছো, কি বলো? জি স্যার। স্যার যখন R2O2 থাকে তখন হাইড্রোজেনের একই 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 একই, হ্যাঁ ভালো কথা বলছো। এই R2O2 হলে OR আরও, ওই যে তাহলে কি হবে, একই তো, OH এর জায়গায় শুধু আরও আরও, আর ওয়াটারের জায়গায় হবে অ্যালকোহল। ওয়াটার যেখানে হইছে সেখানে হবে অ্যালকোহল, আর OH হবে, বুঝে নাই? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তো ওই জায়গাগুলো শুধু অ্যালকোহল হবে, এই ওয়াটারের জায়গাটা অ্যালকোহল হবে, ওয়াটারের জায়গাটা অ্যালকোহল হবে, এই
আর 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 থাকলে পরে। এই হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল। একটা জিনিস ফলো করবা, সেটা হচ্ছে মার্কোনিকভ রুলের সময় HCl HBr দুইটাই অ্যালাউ, কিন্তু যখন অ্যান্টি মার্কোনিকভ তখন HBr অ্যালাউ, HCl হবে না। তোমরা হয়তোবা HBr দিয়ে এক্সাম্পল দেখতেছো, ঠিক না? মার্কোনিকভেও HBr দেখলা, অ্যান্টি মার্কোনিকভেও HBr দেখলা, যার কারণে তোমরা এটা ফিল করতে পারো না। ইভেন তোমরা কলেজে এবং তোমরা আরো অন্য পড়তে গেলে সবখানে ফলো করতেছো, সবাই HBr দিয়ে দিচ্ছে, যার কারণে কখনো এটা মাথায় আসে নাই যে HCl কি হইল। HCl দেয় না কারণ টিচাররা মনে করে যে HCl দেওয়াটা রিস্কি, কারণ স্টুডেন্ট মাথায় কি যদি না রাখতে পারে যে HCl মার্কোনিকভে দেওয়া যাবে, অ্যান্টি মার্কোনিকভে দেওয়া যাবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মার্কোনিকভে দেওয়া যাবে, তার মানে HBr মার্কোনিকভেও দিতে পারবা, অ্যান্টি মার্কোনিকভেও দিতে পারবা, কিন্তু HCl আবার মার্কোনিকভের সময় দিলেও অ্যান্টি মার্কোনিকভে HCl দেওয়া যাবে না। স্যার মানে হ্যাঁ সেটা কেন স্যার? হ্যাঁ বলতেছি। তাহলে HClটা অ্যান্টি মার্কোনিকভ দিবে না, HClটা অ্যান্টি মার্কোনিকভ দিবে না। কারণটা একটু বলি। কারণটা হচ্ছে HBr যেটা, এটা হচ্ছে নন পোলার, আর HCl হলো পোলার। তাহলে এখন তুমি বলবা যে তাহলে HBr থেকে স্যার H+ আর ব্রোমিন মাইনাসে দেখালেন, হতে পারে। এটা হইতেছে যে তার এইটা HBrটা হইতেছে যে এমনিতেই হচ্ছে নেগেটিভিটি ডিফারেন্স খুবই কম, হাইড্রোজেন আর ব্রোমিনের নেগেটিভিটি ডিফারেন্স খুব কম। হাইড্রোজেনের নেগেটিভিটি তোমরা জানো হচ্ছে 2.1, আর ব্রোমিনের নেগেটিভিটি সেখানে হচ্ছে গিয়া তোমার 2.5 মতো। তাহলে এটা নন পোলারিতে হবার কথা, কিন্তু যেহেতু হাইড্রোজেন আর হ্যালোজেন, তাই কিছুটা পোলারের এফেক্ট পায়, এবং পোলারের এফেক্ট থাকার কারণে এটা দুই ধরনের, হোমোলাইটিক হেটেরোলাইটিক, দুই দিকে যেতে পারে। পারক্সাইড থাকলে সে হোমোলাইটিকে যায়, পারক্সাইড না থাকলে নিজে নিজে ভাঙে। যখন পারক্সাইডের হেল্প ছাড়া ভাঙতেছে, বুঝো না কথাটা? পারক্সাইডের হেল্প ছাড়া, কারো ইনফ্লুয়েন্স ছাড়া ভাঙতেছে। যখন কারো ইনফ্লুয়েন্স ছাড়া ভাঙে, নিজে নিজে ভাঙে, তখন সেটা পোলার থেকে আস্তে 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 ভাঙতে শুরু করে, যার কারণে তখন পজিটিভ আর নেগেটিভ আয়ন হয়। তার মানে ব্রোমিন থেকে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন পাইতে পারি, আবার ব্রোমিন থেকে ফ্রি রেডিকেলও পাইতে পারি। তার মানে হাইড্রোজেন ব্রোমাইড থেকে পজিটিভ নেগেটিভ আয়নও পাইতে পারি, আবার ফ্রি রেডিকেলও পেতে পারি। কিন্তু HCl থেকে কখনোই ফ্রি রেডিকেল হবে না, কারণ HCl পোলার। HCl কি পোলার, অর্থাৎ এটা আগে থেকেই পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ হয়ে বসে আছে। এ তো আগে থেকেই পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ হয়ে বসে আছে, সে তো পোলার হয়ে জন্মই তার পোলার হয়ে, সে তো পোলার হয়েই আছে। তাহলে তারে তার হোমোলাইটিক ফিশনে নিতে পারবো না আমি জোর করে, সে দিবে হেটেরোলাইটিক ফিশন, আর হেটেরোলাইটিক ফিশন দিলে তো আর পারক্সাইড এফেক্ট কাজ করবে না, হেটেরোলাইটিক ফিশন দিলে তো আর অ্যান্টি মার্কোনিকভ হবে না, ঠিক কিনা? হোমোলাইটিক ছাড়া কি আর ওই অ্যান্টি মার্কোনিকভ হবে? অ্যান্টি মার্কোনিকভ হবে না। হাইড্রোজেন যদি প্লাস হয়েই যায় তাহলে তো ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। তাহলে বুঝছো কিনা যে HCl অ্যান্টি মার্কোনিকভে এক্সাম্পল হিসেবে দেয়া হবে না, বিকজ HCl এর হেটেরোলাইটিক ফিশন হয়, হোমোলাইটিক হয় না। কিন্তু HBr এর দুই ধরনের হইতে পারে, হেটারো হইতে পারে, হোমো হইতে পারে, কিন্তু HCl এর হেটেরোলাইটিক হয় সবসময়, কারণ ওটা এমনিতেই পোলার। এই হচ্ছে মার্কোনিকভ এন্ড অ্যান্টি মার্কোনিকভ রুল। ওকে, মুভ অন। এরপরে হচ্ছে one important reaction is ozone addition in alkene. Ozone addition in alkene, অর্থাৎ alkene ozone addition in alkene, remember? আচ্ছা, তো alkene ozone addition আমরা মার্কোনিকভের পার্ট থেকে বের হয়ে আসছি। এবার হচ্ছে অ্যালকিনের অ্যাডিশন রিঅ্যাকশন, তবে সেটা হচ্ছে ওজোন এডিশন।
ozone addition, alkene ozone addition, and this is very 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 important reaction. এমন যদি আমি এটা দাবি করতে পারি, এটা হচ্ছে গিয়া মানে তোমার হচ্ছে গিয়া যদি রিঅ্যাকশনকে সিরিয়াল করা হয়, এটা ফার্স্টে থাকবে প্রায়োরিটির দিক থেকে, ইম্পর্টেন্সের দিক থেকে। প্রায়োরিটি এন্ড ইম্পর্টেন্সের দিক থেকে বোথ সিকিউ এন্ড এমসিকিউ তে এটা হচ্ছে গিয়া 1 নাম্বার রিঅ্যাকশন। এর মতো ব্যবহার আর কোনো রিঅ্যাকশন হয় না, এর সমান ইউজ কোনো রিঅ্যাকশন হয় না। ওজোন এডিশন রিঅ্যাকশনের সমান ইউজ কোনো রিঅ্যাকশন এত ইউজ হয় না যেটা হয় এই ওজোন এডিশন রিঅ্যাকশন, যেটাকে বলা হয়ে থাকে ওজোনোলাইসিস। এটাকে বলা হয়ে থাকে ওজোনোলাইসিস। ওজোন এডিশন রিঅ্যাকশন এটা হচ্ছে প্রসেসটাকে বলে ওজোনোলাইসিস। প্রসেসটা হচ্ছে ওজোনোলাইসিস। ওজোন এডিশন রিঅ্যাকশনের প্রসেস হচ্ছে ওজোনোলাইসিস। রিমেম্বার, ওজোনোলাইসিস। আচ্ছা, তো এই ওজোনোলাইসিস রিঅ্যাকশনের একটা স্ট্রাকচার আছে, একটা ফ্রেম আছে। তোমরা শুধু ফ্রেম ফলো করবা, এটার স্ট্রাকচারটা ফলো করবা, বা এটার একটা ফ্রেম আছে, ফ্রেম, এই ফ্রেমটার মধ্যে ফেলে দিবা। অর্থাৎ এই ফ্রেম মানে অনেকটা হচ্ছে ফ্রেম, একটা ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে বসিয়ে বসিয়ে রিঅ্যাকশন কমপ্লিট করবা। ফ্রেমটা আগে দেখো। ফ্রেম হলো যে অ্যালকিন প্লাস O3 কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে ওজোনাইড, জিঙ্কের প্রেজেন্সে হাইড্রোলাইসিস, অ্যালডিহাইড প্লাস অ্যালডিহাইড অর কিটোন। এবার বুঝো, অ্যালকিন প্লাস ওজোন, তার মানে ওজোনোলাইসিস যদিও অ্যালকাইনেও হয়, ওজোনোলাইসিস যদিও অ্যালকাইনেও হয়, বাট এটা অ্যালকিনে তোমাদেরকে অ্যালকিন পর্যন্ত দেওয়া হয়, যার কারণে তোমরা এখন একটু নিশ্চিন্ত থাকতে পারো যে অ্যালকিনই থাকবে। যেহেতু অ্যালকাইন দিয়ে দিচ্ছে না, দেওয়ার মতো কোনো সিচুয়েশন হয় না, এই কারণে আমরা ধরে নিচ্ছি যে অ্যালকিন দিয়েই দিবে। তাইলে তুমি ওজন কখনো আড়াল করবে না কোশ্চেনে, কথা বুঝো নাই? অর্থাৎ ওজন কখনোই আড়াল করবে না, ক্যাটালিস্ট কখনো আড়াল করে না। কোশ্চেন যখন স্টেমে দেয় তখন ক্যাটালিস্ট হাইড করে না, হাইড করে হচ্ছে কম্পাউন্ড। খেয়াল করো, হাইড করে কম্পাউন্ড, ক্যাটালিস্ট হাইড করে না। তাহলে ওজন হাইড করবে না। তো ওজন যদি হাইড না করে তাহলে তুমি কনফার্ম থাকবে রিঅ্যাকশন হচ্ছে কোনো একটা অ্যালকিন। ওজন যেহেতু হাইড করবে না, তাহলে কনফার্ম যে রিঅ্যাকশন হচ্ছে কোনো একটা অ্যালকিন। তাহলে অ্যালকিনের সাথে ওজন দিলে কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে দিতে হবে। দিয়ে ফার্স্টে যে একটা কিছু হবে সেটার নাম হচ্ছে ওজোনাইড, যাই হবে ওটা হচ্ছে ওজোনাইড। আর সেই ওজোনাইডকে পরবর্তীতে জিঙ্কের প্রেজেন্সে হাইড্রোলাইসিস করতে হয়। আচ্ছা, হাইড্রোলাইসিস করলে পরে সেখানে দুইটা প্রোডাক্ট হবে। তার একটা প্রোডাক্ট অ্যালডিহাইড ফিক্স তোমাদের জন্য, তার একটা প্রোডাক্ট অ্যালডিহাইড তা তোমাদের জন্য ফিক্স, প্লাস আরেকটা প্রোডাক্টের বেলায় সেটা অ্যালডিহাইডও হতে পারে, নয়তো এটা কিটোনও হতে পারে। তবে একটা অ্যালডিহাইড ফিক্স, আরেকটা অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। তাহলে এই হচ্ছে গিয়া অ্যালকিনের ফ্রেম, এটা হচ্ছে গিয়া ওজোন এডিশনের ফ্রেম, ওজোনোলাইসিসের ফ্রেম। এটা ওজোনোলাইসিসের ফ্রেম। এই ফ্রেমের মধ্যে ফেলে দিব আমি। তো আমি ফার্স্ট ট্রাই করবো কারে দিয়ে? ইথিন দিয়ে। ফার্স্ট ট্রাই করবো কাকে দিয়ে? ইথিন দিয়ে। যে ইথিনের ওজোন এডিশন, ইথিনের ওজোন এডিশন মানে ইথিন প্লাস ওজোন কার্বন টেট্রাক্লোরাইড প্রেজেন্স, অ্যাজ আই সেড বলছি ওজোনাইড হবে। ওজোনাইড কি করবা? সহজ করে ভাবো, সহজ করে ডাবল বন্ডটাকে উইথড্র করবা, ডাবল বন্ড ক্লিয়ার করে দিবা, ডাবল বন্ড উইথড্র রিমুভ করে দিবা, ডাবল বন্ড রাখবা না, যেখানে ডাবল বন্ড ওটা রাখবা না, যেই দুই কার্বনের ডাবল বন্ড সেই ডাবল বন্ডটা শুধু তুলে দিবা, তুলে এই দুই কার্বনকে একটা অক্সিজেন দিবা, আর এই দুই কার্বনকে সেপারেট দুইটা অক্সিজেন দিবা, আর এই দুইটা অক্সিজেন কানেক্ট থাকবে। এই তিনটা অক্সিজেন ডিস্ট্রিবিউট করবা, যেটা ওজোন থেকে আসছে, O3 থেকে। তো O3 থেকে আসলে পরে এইভাবে তুমি কি করবা? ডাবল বন্ডের জায়গায় ওজোনাইড প্রডিউস করবা। কি প্রডিউস করবা? ওজোনাইড। কি প্রডিউস করবা? ওজোনাইড।
আচ্ছা, দেন তুমি কি করবা, জিঙ্ক দিয়ে ওয়াটার দিবা, যেটা বলেছি। দেন কি করলা, জিঙ্ক দিয়ে ওয়াটার দিলা, দিয়ে তুমি জানো যে প্রোডাক্ট পার্টে কি হবে, অ্যালডিহাইড হতে পারে, প্লাস অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। তো এখন কি হবে প্রোডাক্ট সাইডে, সেটা দেখার ব্যাপার। শোনো, প্রোডাক্ট দেখার জন্য এই দিকে ফিরে আসবা, এইটার দিকে ফিরে আসবা। প্রোডাক্ট কি হবে তার জন্য এটার কাছে ফিরে আসবা, ফিরে এসে এটাকে 2 ভাগ করে দিবা। কি করবা, 2 ভাগ করে দিবা। তো 2 ভাগ করার পরে এক এক ভাগে কয়টা করে কার্বন পড়লো, একটা করে কার্বন পড়লো। এক এক ভাগে কয়টা করে কার্বন পড়লো, একটা করে কার্বন পড়লো। তাহলে যে নতুন 2টা কম্পাউন্ড হবে তাদের 2 কম্পাউন্ডের কাছেই একটা করেই কার্বন থাকবে। প্রথম কথা এটা, 2টা কম্পাউন্ড হবে, সেই 2টার কাছেই একটা করে কার্বন থাকবে। আর তোমরা জেনে রাখো, 1 কার্বন দিয়ে কোনোদিনও কিটোন হয় না, 2 কার্বন দিয়েও কিটোন হয় না। কিটোন হলে মিনিমাম 3টা কার্বন লাগে, কারণ কিটোন শুরুই হয় হচ্ছে CH3 CO CH3 দিয়ে। তাহলে 3টা কার্বন না হলে কিটোনই হবে না। তাই তুমি কিটোনের আশা বাদ দিয়ে দিছো, কিটোন হবে না। কিটোনের আশা বাদ, এখান থেকে কিটোন হবে না। কিটোন না হলে কি হবে, অ্যালডিহাইড হবে। কিটোন না হলে কি হবে, অ্যালডিহাইড হবে। তো এখন লেফটের থেকে একটা অ্যালডিহাইড হবে, কন্টেইন 1 কার্বন, রাইটের দিকে অ্যালডিহাইড হবে, সেটারও কন্টেইন 1 কার্বন। তার মানে অ্যালডিহাইড হবে যেটা ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড, অ্যালডিহাইড হবে, তবে সেটা ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড। আর তোমরা জানো যে ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড হলো মিথানল। ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড হলো মিথানল, এটা তোমার জানা, যে ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড হলো ফর্মালডিহাইড, ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড হলো মিথানল। তার মানে এটা মিথানল হবে। তাহলে লেফটের কার্বন থেকে মিথানল হবে, রাইটের কার্বন থেকেও মিথানল হবে। তো আমি 2 বার না লিখে একটা 2 দিয়ে দিলাম, যে 2 মলিকুল মিথানল হইছে। আচ্ছা, আর কি হবে, আর একটা হবে জিঙ্ক অক্সাইড। এটা কি হবে, জিঙ্ক অক্সাইড। হিসাব মিলে নাও, 3টা অক্সিজেন না, 1 2 3, 3টার মধ্যে একটা কার ভাগে গেছে, জিঙ্কের ভাগে, এই জন্য সে জিঙ্ক অক্সাইড হয়েছে। আর এই জিঙ্ক অক্সাইড হওয়ার পরে, মানে এটা নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে গেছে, এটা নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে গেছে। আর এই সে 1 ভাগ পাইছে, সে 1 ভাগ পাইছে, দেখছো? তাইলে CH2O CH2O যা দিয়ে সে হয়েছে HCHO। তো এই হচ্ছে ওজোনালাইসিস, এটার নাম হচ্ছে ওজোনালাইসিস। এটা ইথিন দিয়ে দেখলা, প্রোপিন দিয়ে দেখো, বিউটিন দিয়ে দেখো, এক এক করে দেখতে দেখতে দেখবে যে আলাদা আলাদা, এটা এই কাহিনী। এবার আসো প্রোপিনে। এবার আসো প্রোপিন, CH3 CH ডাবল বন্ড CH2, প্রোপিন, প্রোপিন প্লাস ওজন, কার্বন টেট্রাক্লোরাইড। এখন সব কথা তোমাদেরকে আমি শুনিয়ে রাখবো অন্তত, কারণ আমার কথাগুলো যেহেতু রেকর্ড হচ্ছে। কার্বন টেট্রাক্লোরাইড কি এখানে, কার্বন টেট্রাক্লোরাইড হলো সলভেন্ট। কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্ট, কারণ ওজোন গ্যাস বা অ্যালকিন গ্যাস এগুলা ওয়াটারে ডিজলভ হবে না, কারণ এরা নন পোলার, এরা অর্গানিক আর নন পোলার, তো এরা ওয়াটারে ডিজলভ হবে না। সো দ্যাট এদের সলভেন্ট হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্ট, এটার কারণ হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের। যাই হোক, প্রোপিন দিছো ওজোনাইড হবে। ওজোনাইডের ব্যাপারে তোমাকে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে যে এইটাকে জাস্ট কি করতেছি, কপি করে বসায় দিবা। এই কাজটা করতে পারবে না, কপি করে বসায় দিবা, শুধু ডাবল বন্ডটাকে রাখবা না। সেই ডাবল বন্ড যেখানে অক্সিজেন দিয়ে ওজোনাইড সেখানে, ডাবল বন্ড যেখানে ওজোনাইড সেখানে, বাস। হবার পরে তারপরে তুমি জেনে গেছো যে জিঙ্ক দিয়ে ওয়াটার দিতে হবে। জিঙ্ক দিয়ে হাইড্রোলাইসিস করার মানে এটা। তো তাহলে কি হবে, জিঙ্ক তো জিঙ্ক অক্সাইড হবেই, এটা তো আমরা জেনেই আসছি যে জিঙ্ক অক্সাইড হবে, ওটা শেষ, ওটার কাজ। জিঙ্ক অক্সাইড হইছে। এবার কি হবে, লেফটে 2 কার্বন, রাইটে 1 কার্বন। তাহলে লেফটে যে 2 কার্বন দিয়েও তো কিটোন হয় না, অ্যালডিহাইড না হয়ে এবারও আমার কোনো উপায় নাই, অ্যালডিহাইড না হয়ে এবারও আমার কোনো উপায় নাই। তাহলে এবার অ্যালডিহাইড কন্টেইন 2 কার্বন, আর অ্যালডিহাইড কন্টেইন 2 কার্বন ততদিনে তুমি চিনে গেছো। অ্যালডিহাইড কন্টেইন 2 কার্বন, এটা তোমার চেনা হয়ে গেছে, সেটা হলো ইথানল, সেটা হলো অ্যাসিটালডিহাইড। ওটা হলো ইথানল বা অ্যাসিটালডিহাইড। তো এটা হলো ইথানল বা অ্যাসিটালডিহাইড, তুমি লিখে ফেলছো ইথানল বা অ্যাসিটালডিহাইড। আর রাইটে কার্বন একটা কার্বন, 1 কার্বন কন্টেইন অ্যালডিহাইড, তার মানে এবার মিথানল। তার মানে এবার একটা ইথানল একটা মিথানল হলো 3 কার্বনের হিসাব।
তাহলে একটা ইথানল হচ্ছে, একটা মিথানল হচ্ছে। এবার তো প্রোপিন হলে এটা প্রোপিনের ওজন এডিশন, এটা প্রোপিন, তো ওটা প্রোপিনের ওজন এডিশন, প্রোপিন, তো এটা প্রোপিনের ওজন এডিশন। ঠিক আছে, সো দ্যাট এটা প্রোপিন দিয়ে দেখালাম। হ্যাঁ, এটা প্রোপিন দিয়ে দেখালাম, ফলো করো। আরেকটা কথা বলে রাখি, সেটাও হয়তো তোমাদের একটা পয়েন্ট অ্যাড হতে পারে। ডাবল বন্ডের কার্বনে হাইড্রোজেন থাকলে, আবার বলি, ডাবল বন্ডের কার্বনে হাইড্রোজেন থাকলে তা দিয়ে কোনোদিনও কিটন হবে না, কার্বন যতই থাকুক। ডাবল বন্ডের কার্বনে হাইড্রোজেন থাকলে ওইটা দিয়ে কোনোদিনও কিটন হবে না। ইথিন গেল, প্রোপিন গেল, এবার আসো বিউটিন। বিউটিন মানে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, যেটা হলো কি বিউটিন 1, এটা হচ্ছে বিউটিন 1, এটা একটা আইসোমার। CH3 CH ডাবল বন্ড CH2 CH3, এটা বিউটিন 2, এটা আরেকটা আইসোমার, এটা আরেকটা আইসোমার। CH3 CH ডাবল বন্ড CH2, CH না, এটাও একটা আইসোমার, এটাও একটা আইসোমার। তাহলে ইথিন হ্যাজ নো আইসোমার, ইথিন। প্রোপিন হ্যাজ নো আইসোমার, প্রোপিন। বাট বিউটিন হ্যাজ বিউটিন 1, বিউটিন হ্যাজ বিউটিন 2, এন্ড বিউটিন এইভাবেও হতে পারে, যদিও এটার নাম আর বিউটিন না, এই নামটা আর নোমোর বিউটিন, অর্থাৎ এই নামটা আর বিউটিন নাই, কিন্তু এদের আইসোমারে, অর্থাৎ এই প্রত্যেকটাই আসছে C4H8 থেকে, সব কয়টা আসছে এই C4H8 থেকে, C4H8 থেকে বিউটিন। তো বিউটিন এক্সপেকটেশন কি? বিউটিন 1, বিউটিন 2, কিন্তু এটা বিউটিন না হলেও এইটার আইসোমার, তো এটার আইসোমার, তো এটা যেটার নাম 2-মিথাইল প্রোপিন। এবার তো এটা আরেকটা আইসোমার। আমরা এই তিনটার ওজোনোলাইসিস দেখবো, কিন্তু এই তিনটার ওজোনোলাইসিস একটু শর্ট ফর্মে দেখবো। একটু শর্ট ফর্মে কিরকম? ওজন কার্বন টেট্রাক্লোরাইড, জিঙ্ক/ওয়াটার, এইভাবেও দেখবা। আর এভাবে দেখলে কি বুঝে নিবা জানো? যে ওজোনাইডের এইটাকে ইগনোর করা হয়েছে, ওজোনাইড পার্টটাকে ইগনোর করা হয়েছে, ওজোনাইড পার্টটাকে স্কিপ করা হয়েছে, বুঝো নাই? যদি দেখো যে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা একসাথে দিয়ে দিছে, তাহলে বুঝে নিবা যে এখানে ওজোনাইডকে স্কিপ করা হয়েছে, ওজোনাইড দেখানো লাগবে না। এখন তুমি প্রোডাক্ট দেখাও। আর খেয়াল করছো প্রোডাক্টের জন্য কি আমার ওজোনাইডের দিকে তাকায় থাকতে হয়েছে? ওজোনাইড দেখে কি আমি প্রোডাক্টে গেছি, না আমি রিঅ্যাকশন দেখে প্রোডাক্টে গেছি? তো আমার কিন্তু ওজোনাইড না হলেও চলতেছে, ঠিক না? তাইলে এটা দেওয়ার পর আমি এখন জাস্ট আমাকে বলছে প্রোডাক্ট লিখতে, আমি এখন প্রোডাক্ট লিখবো। প্রোডাক্ট কিভাবে লিখবো? ডাবল বন্ডের লেফটে 3 কার্বন আর রাইটে 1 কার্বন। তো যখন 3 কার্বন, তখন কিন্তু মাথায় একটু বাড়ি খেলো, 3 কার্বন দিয়ে তো কিটোন হইতে পারে, 3 কার্বন তো কিটোন হওয়ার চান্স আছে। তো কিন্তু এখন কি হবে প্রশ্ন ওটা, যে 3 কার্বন দিয়ে কিটোন হইতে পারে, কিন্তু এখন কি হবে? আমি বলছি না, এখন হবে না। কেন? কারণ আরেকটা কথা আমি বলেছিলাম, ডাবল বন্ডে হাইড্রোজেন থাকলে সেটা দিয়ে কিটোন হয় না, ডাবল বন্ডে হাইড্রোজেন থাকলে সেটা দিয়ে কিটোন হয় না। তার মানে তুমি আশা ছাড়িয়ে দিছো, কিটোন হচ্ছে না। 3 কার্বন হলে কি হবে? কিটোন হচ্ছে না, তাহলে কি হবে? অ্যালডিহাইড। 3 কার্বন দিয়ে অ্যালডিহাইডটা কি হবে? প্রোপানল। আচ্ছা, 1 কার্বন রাইট সাইডে, তো 1 কার্বন দিয়ে অ্যালডিহাইড হবে, সেটা মিথানল। আর জিঙ্ক কি হবে? জিঙ্ক অক্সাইড। আরেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে রাখি, সেটা হলো এখানে জিঙ্ক কেন দিছি আমি? তুমি বলবা যে জিঙ্ক আছে বলেই তো জিঙ্ক অক্সাইড হইছে, জিঙ্ক আছে বলেই তো ওজোনাইড ভাঙছে এবং জিঙ্ক অক্সাইড হইছে। শোনো, কথা শোনো, সেটা হচ্ছে যে জিঙ্ক অক্সাইড মানে জিঙ্ক না থাকলেও দুইটা অ্যালডিহাইড হইতো, জিঙ্ক ভাঙে নাই, ওই ওজোনাইড এমনিই ভাঙতো, ওই ঘরটা এমনিই ভাঙতো, ওই ওজোনাইডটা এমনিই ভাঙতো, ভাইয়া এরকম প্রোডাক্ট দিত। কিন্তু জিঙ্ক না থাকলে যেটা হইতো, যে একটা বেশি অক্সিজেন, সেটা হয়ে যেত ন্যাসেন্ট অক্সিজেন। জিঙ্ক যদি না থাকতো, ওটা হয়ে যেত ন্যাসেন্ট অক্সিজেন। নোট করো, তাহলে হইতো যেটা, সেটা হতো ন্যাসেন্ট অক্সিজেন, তখন কি হইতো জানো? এই ন্যাসেন্ট অক্সিজেন এই অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে দিত।
করে অ্যাসিডে কনভার্ট করে দিত, করে কিসে কনভার্ট করে দিত? অ্যাসিডে কনভার্ট করে দিত। আমার ওজোনালাইসিস করার কারণ হলো অ্যালডিহাইড কিটোন পাওয়া। ওজোনালাইসিস করি আমরা হচ্ছে অ্যালডিহাইড কিটোন পাওয়ার জন্য। তাহলে ন্যাশন অক্সিজেন থাকলে ওইটা কি হয়ে যেত? আবার অক্সিডাইজ হয়ে যেত, যার কারণে জিঙ্ক দেওয়া হয়। জিঙ্ক কি করে তখন? জিঙ্ক এই ন্যাশন অক্সিজেন তৈরি হইলেই ওটাকে জিঙ্ক অক্সাইড বানিয়ে দেয়। তাহলে ন্যাশন অক্সিজেন তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ন্যাশন অক্সিজেনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারছো যে কি কারণে জিঙ্ক দিছে? তাহলে কোনো কিছু অকারণে না, সব কারণ আছে। তো যাই হোক, ফিরে আসি। বিউটিনটা হলে পরে এরা এই দুইটা হচ্ছে গিয়া প্রোডাক্ট। এবার আসো বিউটিন 2। বিউটিন 2, বিউটিন 2। তো বিউটিন 2 হলে পরে যেহেতু ওজোনাইজ করব না, মানে প্রোডাক্ট করব, তাই ডাবল বন্ডে লেফটে 2 কার্বন, ডাবল বন্ডে রাইটে 2 কার্বন। তো দুই দিকেই 2 কার্বন আছে, তো যা হবে একটাই প্রোডাক্ট হবে, একটা কম্পাউন্ডই হবে। যা হবে সেটা এক কম্পাউন্ড হবে। যে 2 কার্বন, তো চোখ বন্ধ করে বলা যায় যে অ্যালডিহাইড ছাড়া কিছু হবে না। তাহলে CH3 CHO, অ্যালডিহাইড হবে কন্টেইন 2 কার্বন, অ্যালডিহাইড হবে সেকেন্ড মেম্বার অফ অ্যালডিহাইড, আর হচ্ছে জিঙ্ক অক্সাইড। বাস হলো। এবার এটার বেলায় দিস টাইম ঠিক আছে। তো এইবার আমাদের যে অপেক্ষা, যে কিটোন হয় না কেন, কিটোন হয় না কেন, এবার কিটোন হবে, এবার কিটোন হতে যাচ্ছে, এবার কিটোন হতে যাচ্ছে। কিভাবে? লেফটে এবার 3 কার্বন আছে, খেয়াল করো কথাগুলা। তার মানে লেফটে 3 কার্বন থাকলে কিটোন হওয়ার চান্স থাকে। এটা ছিল চান্স, কিন্তু হয়নি কেন? কারণ হাইড্রোজেন আছে ডাবল বন্ডে কার্বনে। এবার আমার কথাটা মিলিয়ে নাও। আমি কি বলছিলাম? যে ডাবল বন্ডে কার্বনে হাইড্রোজেন থাকলে তা দিয়ে কিটোন হবে না। তার মানে কি হাইড্রোজেন না থাকলেই তো কিটোন হবে? এই দেখো, হাইড্রোজেন নাই এখন, দেখো। তার মানে এইবার ডাবল বন্ডের লেফটে 3টা কার্বন আছে, এবং 3টা কার্বন এমন ভাবে আছে যে কার্বনের মধ্যে হাইড্রোজেন নাই। তাহলে ওইটা দিয়ে এবার কিটোন হবে। দিস টাইম কি হবে? কিটোন হবে। তার মানে তুমি জেনে গেছো কিটোন হবে, তাহলে অপেক্ষা করতেছো কেন কিটোন লেখার জন্য? তুমি বুঝে গেছো যে কিটোন হবে, সো আর হোয়াই ইউ আর ওয়েটিং? কিটোন করে দিছো। এই যে CH3, এই যে CH3, এই যে C আর O নিয়ে CO, CH3 হিসাব পাইছো? CH3 আর C এর সাথে O অ্যাড হয়ে CO হয়ে যাবে। এবার তো কিটোন হইতে পারে, ঠিক না? আচ্ছা, আর রাইটে এবার অ্যালডিহাইড হবে। তাহলে কিটোন হলেও সাথে কি হচ্ছে? অ্যালডিহাইড হচ্ছে, এটা ঠিক। এন্ড বাকি জিঙ্ক অক্সাইড। এর বেশি ওজোনালাইসিসের করতে হবে না তোমাদের। যে কটা ওজোনালাইসিস দেখানোর কথা ছিল আমি সবটা দেখাইছি। ইথিন দিয়ে, প্রোপিন দিয়ে, তাদের কোনো আইসোমার নাই। বিউটিন দিয়ে, বিউটিন 1 বিউটিন 2 দিয়ে, কিন্তু যদি C4H8 দেয় তাহলে আরো একটা আইসোমার হতে পারে, এবং সেই আইসোমার দিয়ে পরবর্তীতে কিটোনের অ্যালডিহাইড হয়। সেই আইসোমার দিয়ে এইটা দিলে পরে, অর্থাৎ ব্রাঞ্চ থাকলে পরে কিটোন পাওয়া যায়। ব্রাঞ্চ থাকলে পরে কিটোন পাওয়া যায়। ব্রাঞ্চ থাকবে কখন? যখন কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে না। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ওজোন এডিশন রিঅ্যাকশন, ম্যাক্সিমাম পসিবল ওজোন এডিশন রিঅ্যাকশন, ম্যাক্সিমাম পসিবল ওজোন এডিশন রিঅ্যাকশন। এবার আসো ওজোন এডিশন রিঅ্যাকশনকে আরেকভাবে দেখার কারণ আছে বা সুযোগ আছে। ওজোন এডিশন রিঅ্যাকশনটাকে আরেক দিক থেকে দেখার সুযোগ আছে। কি সেটা? ওজোন মেনশন করা, কার্বন টেট্রাক্লোরাইড মেনশন করা, জিঙ্ক মেনশন করা, ওয়াটার মেনশন করা। রাইট সাইডে CH3 CH2 CHO আর HCHO মেনশন করা, আর জিঙ্ক অক্সাইড মেনশন করা। O3 CCl4 দিয়ে জিঙ্ক দিয়ে ওয়াটার দেওয়া। এবার রাইট সাইডে CH3 CHO এইটারই 2 মলিকিউল দেওয়া, আর হচ্ছে জিঙ্ক অক্সাইড দেওয়া। তোমার কি করতে হবে? অ্যালকিন বের করতে হবে। তোমার কি করতে হবে? অ্যালকিন করতে হবে। এবং এটা একটা সিম্পলিয়েস্ট কাজ। কিভাবে সিম্পলিয়েস্ট কাজ? শুধু তুমি কি করবা? এই যে এতটুকু নিবা, অর্থাৎ অক্সিজেন ছাড়া যতটুকু যেভাবে আছে ওইভাবেই নিবা।
আর ওর কাছ থেকে এতটুকু নিবা, ঠিক যেভাবে আছে সেভাবেই নিবা। ওটা HCHO আছে তো, মানে এইভাবে আছে, HCH আছে, তো ওইটারে আমরা আর কি HCH না করে বুঝবো যে এটা CH2, বুঝবো CH2, মাঝখানে একটা ডাবল বন্ড দিয়ে দিব, কাহিনী শেষ, কাহিনী শেষ। এটা কোন অ্যালকিন থেকে আসছে, কি নিব, CH3CHO একদিকে নিব, আর ওর দিকে কি, সেই CH3CHO তো, কিন্তু উল্টা করে, তারপর ডাবল বন্ড দিয়ে দিব। তাহলে বোঝা গেল যে এটা বিউটিন 1 আর এটা হচ্ছে বিউটিন 2, বিউটিন 1 আর বিউটিন 2 এখানে। তাহলে ওজোন এডিশন রিঅ্যাকশন দিয়ে আমরা কি করতে পারি, মেক শিওর করতে পারি না যে বিউটিন 1 না বিউটিন 2। মনে করো C4H8 আছে, C4H8 আছে, তুমি যদি ব্রোমিন টেস্ট করো তাহলে তুমি বলতে পারবা এটা অ্যালকিন। C4H8 আছে, তুমি এটা ব্রোমিন টেস্ট করে প্রুফ করতে পারবা যে এটা অ্যালকিন, কিন্তু তুমি কি প্রুফ করতে পারবা যে এটা বিউটিন 1 না বিউটিন 2? একটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রেজেন্স অফ ডাবল বন্ড, একটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রেজেন্স অফ ডাবল বন্ড, সেটা হলো টেস্ট অফ আনস্যাচুরেশন, আর সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট। অর্থাৎ তুমি ব্রোমিন টেস্ট করে যেটা স্কুলে করে আসছো সেইটা টেস্ট করে তুমি আইডেন্টিফাই করতে পারবা যেটা অ্যালকিন, আইডেন্টিফাই করতে পারবা যেটা অ্যালকিন, এটা অ্যালকিন, আর তার মধ্যে যদি 4 কার্বন থাকে তাহলে এটা বিউটিন। কিন্তু তুমি কি বলতে পারবা যে এটা বিউটিন 1 নাকি বিউটিন 2? পারবা না। তাহলে যেটাকে বলা হয় পজিশন অফ ডাবল বন্ড, যেটা হচ্ছে পজিশন অফ ডাবল বন্ড, তাহলে পজিশন অফ ডাবল বন্ড ডিটারমিন করা যাবে কিসের সাহায্যে? ওজোন এডিশন করে। পজিশন অফ ডাবল বন্ড অর্থাৎ বিউটিন 1 না বিউটিন 2 সেটা প্রুফ করা যাবে কিভাবে? ওজোন এডিশনে। কারণ আমি যদি কোনো অ্যালকিনকে ওজোন এডিশন করার পরে এই দুইটাকে প্রোডাক্ট হিসেবে পাই তাহলে এটা বিউটিন 1 বলে প্রুফ হয়ে যাবে, আর এইটাকে যদি আমি প্রোডাক্ট হিসেবে পাই তাহলে এটা বিউটিন 2 বলে প্রুফ হয়ে যাবে। তারপরে তোমাকে যদি এমন কোশ্চেনও আনসার করতে হয় যে পজিশন অফ ডাবল বন্ড কিভাবে ডিটারমিন করবা, এক্সপ্লেইন করো, তাহলে তুমি বলবা যে ওজোন এডিশন করে। অথবা তোমাকে বলবে এটা দিয়ে বিউটিন 1 হতে পারে, বিউটিন 2 হতে পারে, কোনটা বিউটিন 1 কোনটা বিউটিন 2 তুমি কিভাবে ফাইন্ড আউট করবা? তখন তুমি বলবা যে ওজোন এডিশন করব, করে যদি এই দুইটা প্রোডাক্ট হিসেবে পাই তাহলে বিউটিন 1, আর এইটাকে যদি প্রোডাক্ট হিসেবে পাই তাহলে বিউটিন 2। তাহলে এইটা হচ্ছে ওয়ান অফ দা পারপাস অফ ওজোন এডিশন রিঅ্যাকশন, যে ওজোন এডিশন রিঅ্যাকশন ডিটারমিন করতে পারে যে ডাবল বন্ডটা কত নম্বরে আছে, কারণ প্রোডাক্ট দেখে এটা বোঝা যায়। তো এইটা হচ্ছে গিয়ে ওজোন এডিশনের বিষয়। হ্যাঁ, তো ওজোন এডিশন রিঅ্যাকশন এই হচ্ছে গিয়া টোটাল হচ্ছে গিয়া ব্যাপার ওজোন এডিশন রিঅ্যাকশনের। স্যার সেম রিভার্সটাকে কিটোন থাকলে করা যাবে? ডিটারমিনেশন মানে স্যার মানে সেম কাজটাকে কিটোন যদি থাকতো স্যার তাহলে কি লাইক আমরা প্রুফ করতে পারতাম যে লাইক এটা হুম, মানে আমি প্রোডাক্ট দেখেই বলতে পারবো যে এটা আমার কোন অ্যালকিন ছিল। ঠিক আছে, তোমার কথার অ্যান্সারটা দিচ্ছি। স্যার কিটোন থাকলে মানে আমরা যে মানে আপনি যেটা দেখালেন যে মানে আমরা অ্যালডিহাইড থেকে জাস্ট অক্সিজেনটা বাদ দিয়ে মানে অ্যালকিনটা দেখালাম, হ্যাঁ হ্যাঁ কিটোন হ্যাঁ থাকলে স্যার এটা কিরকম? সেটাই দেখাচ্ছি, সেটাই দেখাচ্ছি। কিটোন, ফর্মালডিহাইড, জিঙ্ক অক্সাইড, ওরা রাইট সাইডে আছে। তোমার কোনোভাবে আমরা বুঝাই দিছি যে এটা এটা আর এটা আছে। এখন তোমার কাজ হলো অ্যালকিনটাকে সেটা বের করা। তোমাকে আমি বুঝিয়ে দিতে পারছি যে এটা আছে, এটা আছে, আর এইটা আছে। এখন তুমি বলো যে অ্যালকিনকে, এবং এরা আসছে ওজোন এডিশন করে আসছে। ও আরেকটা ব্যাপার বলি, অনেক সময় হবে কি এত কিছু বলবে না, শুধু বলবে কি ওজোন এডিশন। বুঝো নাই কথাটা? তাহলে আর অত ওজোন এডিশনের যখন বলেই দিছে ওজোন এডিশন, তাহলে বোঝা গেছে যে ওজোন এডিশনের জন্য যা যা দরকার সব দেওয়া আছে, ঠিক কিনা? এরকমও দিতে পারে কিন্তু, ঠিক আছে। সো দ্যাট ওজোন এডিশন রিঅ্যাকশনের জন্য ওই রকমও অপশন থাকতে পারতো। এই ওজোন এডিশনের মধ্যে এখন তুমি চাচ্ছ যে এখানে কোনটা আছে সেটা ফাইন্ড আউট করতে, এই তো দেখো সিম্পল, যা বলছি তাই করবা। তাহলে এই অক্সিজেন বাদ দিয়ে বাকিটুকু নিবা না, অক্সিজেন বাদ দিয়ে বাকিটুকু নিবা। তাহলে এই হলো কার্বন, এর সাথে একটা মিথাইল আছে, আরেকটা মিথাইল এইভাবে নিবা,
এটা একটু চিন্তা করে নিতে হবে। তুমি ভাববা যে স্যার একটা অক্সিজেন বাদ দিলে তো আমার এরকম ভাবে নেওয়ার কথা ছিল, এটা তোমার কমন সেন্সে আসবে না যে তাইলে তুমি কিভাবে আরেকটার সাথে যোগ দিবা। একটু কমন সেন্স খাটাইতে হবে তো, ঠিক না? সবকিছু কি আর এমন ফেয়ার, ঠিক না? তো তোমাকে একটু কমন সেন্স খাটাইতে হবে, যেহেতু ওর সাথে কেউ একটা এই কার্বনটা সাথে এই কার্বনটা এসে অ্যাড হবে, তো তাদেরকে সুযোগ করে দিতে হবে না অ্যাড হওয়ার? বুঝো না কেন? যে দুই কার্বনে অক্সিজেন, সেই দুই কার্বনকে তো আমাকে সুযোগ দিতে হবে। তো এই কার্বনটা যদি সেই কার্বন হয়, তাহলে এটার মিথাইল আছে, ওটাও মিথাইল আছে, আমি মিথাইলকে একটু সরিয়ে রাখলাম, সাইডে সরিয়ে রাখলাম, তাহলে এইটা নেওয়া হয়ে গেল অক্সিজেন বাদ দিয়ে। আর রাইট সাইড থেকে অক্সিজেন বাদ দিয়ে কি নেওয়া লাগতেছে? CH2। এখন ডাবল বন্ড দিয়ে দাও, হলো তো? কিটোন হলে কি সমস্যা, ঠিক না? কিটোন হলেও ঠিক ওই কার্বনটাকে নিবা যে কার্বনের সাথে অক্সিজেন আছে, এবং প্রতিপক্ষের কাছ থেকে অন্যজনের কাছ থেকে সেই কার্বন নিবা যার কাছে অক্সিজেন আছে, ওই দুই কার্বনের মধ্যে ডাবল বন্ড দিবা, তারপর ওই দুই কার্বনে যার হাতে যা আছে তারা তা দিয়ে দিবা, শেষ। বুঝো নাই? জি স্যার, বুঝেছি। তো আজকে 11টা বেশি বেজে গেছে, আজকে তাহলে ইয়ে করলাম এখানে, আর এগুচ্ছি না। হ্যাঁ, তাহলে আজকে খুবই ভাইটাল দুইটা পার্ট গেল, মানে তোমরা জানবা যে অর্গানিকের যে কোনো কাউরে জিজ্ঞাসা করলে যে দুইটা পার্ট কতটা ইম্পর্টেন্ট, সবাই এক বাক্যে বলবে যে এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট।